নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বলি হচ্ছেটা কি? রাজ্য জুড়ে কার্যত হজ বড় ল চলছে। হরে করম বা কিসিমের ঘটনা, তার রাজনৈতিক অভিজ্ঞতা, চাপা নূতর সব মিলিয়ে গোদা বাংলায় বললে হয় মাত শূন্য। মুখ্যমন্ত্রী রাজ্য জাতীয় সঙ্গীতের কথা বলেছেন সেই রাজ্য জাতীয় সঙ্গীত বাজলে পরে সবাইকে উঠে দাঁড়াতে হবে। ভালো কথা, উঠে দাঁড়াতে তো কোনো অসুবিধা নেই। তো রাজ্যের জাতীয় সঙ্গীত বিষয়টা ঠিক আমার মোটা বুদ্ধিতে বোধগম্য হলো না। রাজ্য সঙ্গীত হতে পারে, অনেক রাজ্যেরই কিন্তু নিজস্ব পতাকা আছে, নিজস্ব সঙ্গীত আছে, সেটা কর্ণাটক থেকে শুরু করে অনেক রাজ্যের। আমি একবার ইন্টারনেটে পড়ছিলাম, কিন্তু রাজ্য জাতীয় সঙ্গীত বিষয়টা কি মাথায় ঢুকলো না। বিরোধীরা রেড়ে করে নেমে পড়েছেন। শুভেন্দুবাবু কটাক্ষে তীর ছুড়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী রাষ্ট্রবিরোধী বলে তিনি দেগে দিয়েছেন। কোনো বিশেষজ্ঞ এইটা নিয়ে বাজার মাত করে দিচ্ছেন। আমার যেটা ব্যক্তিগত ধারণা, রাজ্য সঙ্গীত বলতে গিয়ে স্লিপ অফ দ্য টাং রাজ্য জাতীয় সঙ্গীত বলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী ইগো সাংঘাতিক, জানেন তো। তিনি কখনো ভুল স্বীকার করেন না। বলতেই পারতেন যে হঠাৎ করে এটা ভুল হয়ে গেছে, বিষয়টা রাজ্য সঙ্গীত। ভুল স্বীকার করার প্রবণতা বা ইচ্ছা যার থাকে না, তিনি অত্যন্ত জেদি হন, একগুয়ে হন, এবং তার এই জেদের একগুয়েমির ফল কিন্তু ভুগতে হয় অনেককে। এক্ষেত্রে রাজ্যবাসীকে ভুগতে হচ্ছে। এটা একটা হজবরল কাণ্ড। 2, ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হলো। সলমান খান মুখ্যমন্ত্রীর অনাড়ম্বর জীবনযাপনের প্রশংসা করে বললেন যে মুখ্যমন্ত্রী যে ঘরে থাকেন সেটা তার ঘরের থেকেও ছোট। সলমান গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। তো সলমান প্রশংসা করেছেন, খুব ভালো কথা। মুখ্যমন্ত্রী যদি সলমানের প্রশংসাকে সামনে রেখে তিনি সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেন, তাই তিনি সততার মূর্ত প্রতীক, বিরোধীদের অভিযোগগুলো বাজে ভ্রান্ত, চরিত্র হননের চেষ্টা, ভবি কি ভুলবে? ভবি কি ভুলবে? প্রশ্ন হচ্ছে এটাই আপনাদের কাছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনতাম, দেখতে অভ্যস্ত ছিলাম, তার আপসহীন লড়াইয়ের মনোভাবকে অনেকে কুর্নিশ করতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি এক? ব্যানার্জি পরিবারকে ঘিরে বিস্তর অভিযোগ। সিপিএম এর নেতারা অভিযোগ করেছিলেন ব্যানার্জি পরিবার দক্ষিণ কলকাতার কালীঘাট চত্বরে 35টা প্লটের মালিক। অভিযোগ অভিষেকের কোম্পানির ডিরেক্টর, অভিষেকের বাবা মা, তাদের সম্পত্তির নথি ইডি তলব করেছে। ব্যানার্জি পরিবারের এক ব্যক্তির স্ত্রী কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, তার কাছে নগদ 2.5 কোটি টাকা হলফনামায় দিয়েছিলেন পেশা সমাজসেবা। বিতর্কিত জিট্টি ভাইয়ের সঙ্গেও ব্যানার্জি পরিবারের 2-1 ঘনিষ্ঠ সম্পর্ক। আর মমতা বন্দ্যোপাধ্যায় এয়ার অ্যাপারেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি সিবিআই ডেকেছে, তার স্ত্রীকেও ডেকেছে। কত বিতর্ক ব্যানার্জি পরিবারকে ঘিরে। তাই সলমানের সার্টিফিকেট সব অভিযোগকে ধুয়ে মুছে সাফ করে দেবে, ব্যাপারটা বোধহয় অত সহজ নয়। এই ধরনের অভিনেতারা, অভিনেত্রীরা যেখানে যান সেখানকার প্রশাসনিক প্রধানের প্রশংসায় গদগদ হয়ে ওঠেন, কারণ তারা অনাবশ্যক বিতর্কে ঢুকতে চান না। এটাই নিয়ম। তাই সলমানের মুখ্যমন্ত্রীর অনাড়ম্বর জীবনযাত্রার কথা বলেছেন বলে কিছু সংবাদ মাধ্যম কার্যত এমন একটা বাতাবরণ তৈরির চেষ্টা করছেন যে সলমানের বক্তব্যটাই পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের বক্তব্য। তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেন এবং নিজেদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নচিহ্নের মুখে এনে ফেলেন। 3, মুখ্যমন্ত্রীর আর এক আদরের ভাইপোর বিবাহ হচ্ছে। আমি নবদম্পতিকে শুভেচ্ছা জানাই, অন্তর থেকে জানাই। কারণ
যে যুবাটির বিয়ে হচ্ছে তার বাবার সঙ্গে আমার যথেষ্ট ভালো পরিচয় আছে, ঘনিষ্ঠতা না থাকলেও ভালো পরিচয় আছে, এবং আজকের নয়, পরিচয়টা 2.5 দশকের পুরনো। মাঝে মধ্যে ফোনে কথাও হয়। তা মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন না, উত্তরবঙ্গের মেয়েকে আমি, পাহাড়ের মেয়েকে আমি ঘরে বৌমা করে নিয়ে আসছি, সেটা খুবই ভালো, কোনো অসুবিধা নেই, সেটা আনতেই পারেন। কিন্তু বিতর্ক বেঁধেছে অন্য জায়গায়। দেখুন, পারিবারিক অনুষ্ঠানকে কোথায় করবে সেটা তার ব্যক্তিগত অভিরুচির ব্যাপার, সে নিয়ে আমার বলার কোনো এখতিয়ারই নেই, ধৃষ্টতা নেই। কিন্তু একটা জিনিস যেটাকে মাথায় রাখতে হয়, পরিবারটা মুখ্যমন্ত্রীর পরিবার, তো তাই মুখ্যমন্ত্রীর পরিবারের সব সদস্যের আচার ব্যবহার সম্পত্তি সবসময় জনগণের নজরে থাকে, জনগণ জানতে চায়, তাদের ঔৎসুক্য আছে। তো কার্শিয়াংয়ে যে রিসোর্টগুলোতে এই বিবাহের অনুষ্ঠান হবে 4 থেকে 10 তারিখ পর্যন্ত, তো সেটা বৈভবের আস্ফালন ছাড়া কিছু নয়, বিপুল তার ঘর ভাড়া। আর শুধু ঘর ভাড়া তো নয়, আনুষাঙ্গিক অনেক খরচ আছে। আমি রাজীব বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিয়েতে গেছিলাম 2 বছর আগে, ইকো পার্কে হয়েছিল, এলাহি আয়োজন, বৈভব ঝরে ঝরে পড়ছে সব জায়গা থেকে। সুজিত বোসের মেয়ের বিয়ে তো 7 দিন ধরে নাকি অনুষ্ঠান হয়েছিল, নাকি কলকাতার একটি 5 তারকা হোটেল, সব রুম 3-4 দিন ধরে বুক করা ছিল। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভ্রাতুষ্পুত্রের বিয়েতেও নাকি প্রচুর কি বলবো আর কি, সে একটা এলাহি আয়োজনের বন্দোবস্ত। কিন্তু গোল বেঁধেছে অন্যত্র, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি টুইটে। দেখুন, বিরোধী দলনেতা এখন কিন্তু ব্রেকিং নিউজের সব থেকে বড় সোর্স। আমাদের বঙ্গজ সাংবাদিকদের একটা বড় অংশ অনুসন্ধানমূলক প্রতিবেদন করা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন, হয়তো ভয়ে, নয়তো চাকরি বাঁচাবার তাগিদে, নয়তো অন্ধস্তাবকতার জন্য। যে খবর সংবাদ মাধ্যমের করা উচিত, বিরোধী দলনেতা টুইট করে সেই খবর করতে সংবাদ মাধ্যমকে উৎসাহিত করছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কার্শিয়াং মহকুমা হসপিটালের সুপার নোটিশ পাঠিয়েছেন। 39 জন ডাক্তার, 78 জন নার্স, আরও অনেক মেডিকেল লোকজন, কি সব ওদেরকে বলে, ডিএমএ, ডাইরেক্ট মেডিকেল অ্যাটেন্ডেন্ট নাকি ওই রকম, সব মিলিয়ে 150 জনের একটা টিম। ভেন্যু 2টো, কার্শিয়াংয়ের 2টো রিসর্টে হচ্ছে। প্রতিটা রিসোর্টে ডাক্তারদের, নার্সদের, মেডিকেল অ্যাটেন্ডেন্টের একটা টিম 4 থেকে 10 তারিখ অবধি থাকবেন, আর একটা স্ট্যান্ড বাই থাকবেন। ব্লাড গ্রুপ অভিষেক বন্দ্যোপাধ্যায় Z+, মমতা বন্দ্যোপাধ্যায় Z+, তাদের রক্তের যে গ্রুপ সেই রক্ত রাখা হয়েছে, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। Z+ ক্যাটেগরির যা নিরাপত্তা পান যে সেগুলো রাখতেই হবে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই তালিকায় পেডিয়াট্রিক বিশেষজ্ঞ আছেন, মেডিসিন বিশেষজ্ঞ আছেন, চক্ষুরোগ বিশেষজ্ঞ আছেন, আরো অনেকে আছেন। 39 জন ডাক্তার, একটা 7 দিনের অনুষ্ঠানটা ব্যক্তিগত, সেখানে মুখ্যমন্ত্রী অভিষেক যাচ্ছেন, ঠিক আছে, তাদের নিরাপত্তা, তাদের চিকিৎসার জন্য যে ব্যবস্থা করার, সেটা কি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্যান্য ভিভিআইপিরাও তো যান, বিভিন্ন রাজ্যে যান, বিদেশে যান। হ্যাঁ, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী গেলে তার ব্যক্তিগত চিকিৎসক থাকেন, একজন নার্স থাকেন, আরও 2-1 অ্যাটেন্ডেন্ট থাকতে পারেন। তার কনভয়ে Z+ ক্যাটেগরি নিরাপত্তা পেলেই কনভয়ে সবসময় অ্যাম্বুলেন্স থাকে, এটা নিয়ম। তো এটা কি দৃষ্টিকটু লাগছে না? তারপর শুভেন্দু বলেছেন যে খাবার প্লেটের ছবি দিয়েছেন, ভাত, একটা ডিমের সেদ্ধ, রান্না করা ডিম আর পেঁয়াজ। অনেকে বলছেন যে ওই চা বাগানের পরিত্যক্ত শ্রমিক কোয়ার্টারে এদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং শুভেন্দুবাবুর অভিযোগ রাজবৈদ্যদের মিড ডে মিল খাওয়ানো হচ্ছে।
আমি এবিপি আনন্দেও দেখলাম সরকারি চিকিৎসকদের সংগঠনের এক নেতা মানস গুমটা ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ তো হবেই। আচ্ছা, অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট করা যেত না? এতজন চিকিৎসক, চিকিৎসা কর্মী, নার্সের কি দরকার? একেই আমরা চিকিৎসকের অভাবে ভুগছি। 7 দিন ধরে একটা বিবাহের অনুষ্ঠানে যদি 150-এর কাছাকাছি চিকিৎসক, নার্স এবং মেডিকেল অ্যাটেন্ডেন্টকে রাখা হয়, তাহলে তো এই প্রশ্ন ওঠা কি খুব অযৌক্তিক? যেখানে সরকারি পরিষেবা অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় চিকিৎসক, নার্সদের অভাবে, সেখানে 7 দিন ধরে একটা বিবাহের অনুষ্ঠানে যেখানে মুখ্যমন্ত্রী অভিষেক যাবেন, সেখানে সব মিলিয়ে 150 জন চিকিৎসক, নার্স এবং ওই যেটাকে বলে মেডিকেল অ্যাটেন্ডেন্ট, সব মিলিয়ে প্রায় 150 জনকে 7 দিন ধরে একটা জায়গায় ফেলে রাখার কি কোনো যৌক্তিকতা আছে? যতই প্রোটোকল থাকুক, প্রোটোকলে কি এইসব কথা বলা আছে? সরকার পক্ষের লোকজন যুক্তি দিচ্ছে প্রোটোকল, ওখানে আরো ভিআইপি আসবেন, মন্ত্রী আসবেন, আমলারা আসবেন, সব মানলাম, কিন্তু তা সত্ত্বেও এটাকে কি জাস্টিফাই করা যায় যে প্রায় 150 জন একটা টিম, মেডিকেল টিম 7 দিন ধরে থাকবেন কার্শিয়াঙে? কেউ যদি বলেন, কেউ যদি অভিযোগ করেন, বিরোধীরা যদি অভিযোগ করেন যে গ্রস অ্যাবিউজ অফ পাওয়ার, পাওয়ার্স দ্যাট বি অ্যাট নবান্নকে জাস্টিফাই করতে পারবেন? তাই মনে হয় যে হচ্ছেটা কি? মুখ্যমন্ত্রী 12 তারিখে শিলিগুড়িতে ওই প্রশাসনিক সভা করবেন, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেই করবেন। ওখানে একটা ফুটবল লিগ উত্তরবঙ্গে খুব জনপ্রিয়, তার সূচি পরিবর্তন করতে হবে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা হওয়াটাই তো বাঞ্ছনীয়। সেখানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভার উদ্যোগ নেওয়ার পিছনে কারণটা কি? গৌতম দেব, তিনি নির্বাচনে হেরেছিলেন বিধানসভায়, এখন মেয়র, তিনি বলেছেন বিজেপি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে দেব। প্ররোচনা নয়? মুখ্যমন্ত্রী যেদিন প্রশাসনিক সভা করবেন সেদিনকেই আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিলিগুড়ি যাওয়ার কথা। সংগঠন সম্পাদক এখন আলিপুরদুয়ারে আছেন। উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি বিধায়কদের শুভেন্দু শিলিগুড়িতে সেদিন বৈঠকে ডেকেছেন, সংগঠনের হাল হকিকত সম্পর্কে জানবেন। এটাও কি খুব বাঞ্ছনীয় ছিল যে একটা খুব জনপ্রিয় একটা ফুটবল প্রতিযোগিতা মাঝপথে বন্ধ করে পরিবর্তিত সূচি আবার হয়তো হবে ঘোষণা করে যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আয়োজন করা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম? উচিত কি ছিল? কি বলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা? আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা কি বলবেন? ফিরহাদ হাকিম, তিনি আবার বরকর্তা হিসাবে যাবেন। তিনি বিধানসভায় বলেছেন মঙ্গলবার যে শেষ দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। খুব ভালো কথা। এটা আপনার জোরের সঙ্গে বলতে হলো কেন? এরকম ভাবে সাফাই দিতে হলো কেন? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এটা স্বতঃসিদ্ধ বলেই আমরা জানি, তাহলে আপনাকে আবার নিজেকে সার্টিফাই করতে হলো কেন? দেখো ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়াল সোলজার। তাহলে কি ভিতরের চিন্তা অন্য, সেটা পাছে জনসমক্ষে চলে আসে? আপনার আগামী পরিকল্পনা, সেই আগামী পরিকল্পনা জনমানসে চলে আসে, সেটা নিয়ে গুজব হয়, গুজব পল্লবিত হয়, মুখ্যমন্ত্রীর কানে যাক, এটা আপনি চাইছেন না। সেজন্য আগে ভাগে বলে রাখলেন। তো বলার কোনো দরকার নেই। আমরা তো জানি ববিদা, আমরা জানি যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ কোনোদিন ত্যাগ করবেন না। বারবার করে এটা বলার দরকার কি আছে? আপনি এখন বরকর্তা হিসেবে যান, নবদম্পতির কে তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানান। বারবার এই একই কথা উচ্চারণ, আমি শেষ দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো, এই কথাগুলো বারবার বললে পরে না মনে নানা রকম প্রশ্নের জন্ম নেয়। রাজনীতি তো সম্ভাব্যতা শিল্প, আপনি আমার থেকে অনেক বেশি জানেন। তাহলে চতুর্দিকে হযবরল। তার মধ্যে মঙ্গলবার সংসদে সাধ্বী নিরঞ্জন জ্যোতি কার্যত পর্দা ফাঁস করে দিলেন। যে তৃণমূল দাবি করেছিল না
যে মন্ত্রী পিছনের দরজা দিয়ে কৃষি ভবন থেকে পালিয়ে গেছেন, দেখা করতে চাইছিলেন না। সাধ্বী নিরঞ্জন জ্যোতি সংসদে দাঁড়িয়ে তর্কহীন ভাষায় সেদিনকের ঘটনাটা ব্যাখ্যা করেছেন যে কৃষি ভবনের 4 নম্বর গেট দিয়ে তিনি অফিসে আসেন, অফিস থেকে বেরোন। সেদিন 8:30 অবধি ছিলেন, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে রাজি ছিলেন, কিন্তু তৃণমূলের প্রতিনিধি দলই রাজনীতির তাওয়ায় রুটি সেঁকতে চাইছিল। তাই পশ্চিমবঙ্গের জনতার দাবি আদায় তাদের কাছে বড় বিষয় নয়। তাহলে খুব বড় বড় কথা বলছিলেন না যে মন্ত্রী পালিয়ে গিয়েছে। সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেছেন যে আমি সাধ্বী। মহুয়া মৈত্র নাকি তাকে কি একটা শব্দ ব্যবহার করেছিলেন, পাপি তাপি আর কি। তিনি বললেন সংসদে দাঁড়িয়ে, যিনি আমাকে একজন সাধ্বীকে পাপি বলেছেন তাকে অভিশাপ গ্রহণ করতে হবে। তাই এই সমস্ত ঘটনা পরম্পরা দেখে একটা কথাই মনে হলো, হচ্ছেটা কি, চতুর্দিকে হচ্ছেটা